প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমরা এই ভিকারুন্নেসা কিশোর বাতায়নের ফেসবুক পেজ থেকে আমি তোমাদের সাথে লাইভে এসেছি। ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক হাসিনা বেগম। তোমরা যারা এই ক্লাসে অংশগ্রহণ করেছো তোমাদের সবাইকে স্বাগতম, এবং তোমরা তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি এখনই শেয়ার করে নাও, যাতে করে তোমাদের বন্ধুরা ক্লাসটি করতে পারে। তোমরা জানো যে আমরা পড়ছি অর্থনীতি প্রথম পত্রের 4র্থ অধ্যায় বাজার চ্যাপ্টার নিয়ে, এবং এই চ্যাপ্টারটি কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার। তোমরা এই যে 3য় অধ্যায় থেকেই বিষয়গুলো আমরা পড়ে আসছি, বাজার চ্যাপ্টারের জন্য যে সহকারী উপাদানগুলো, যেমন এসি এমসি অর্থাৎ গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের সম্পর্ক কীরূপ হবে সেটি আমরা ওইখানে পড়েছি, এবং ওই চ্যাপ্টারেই আমরা পড়ে এসেছি গড় আয় এবং প্রান্তিক আয়ের সম্পর্ক। আসলে ওটি ওই চ্যাপ্টারে ছিল, কিন্তু আমরা পড়লাম কিন্তু 4র্থ অধ্যায়ের জন্য। তো যাই হোক, আমরা এখন ক্লাসে যাওয়ার আগে আমরা দেখব যে তোমরা কারা কারা এই ক্লাসে অংশগ্রহণ করছো। তোমরা তোমাদের কোন কলেজ থেকে করছো সেটি লিখবে এবং মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। এবং শুধু তাই না, আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই খাতা, কলম, পেন্সিল এগুলো নাও, কারণ এগুলো তোমাদের এখন চিত্রটি তোমরা আমার সাথে আঁকবে, যাতে করে তোমরা ক্লাসটি ভালো করে বুঝতে পারো। তো যাই হোক, তোমরা অংশগ্রহণ করছো। আমি ভালো আছি, তোমরা জিজ্ঞাসা করেছ। জীবন শর্মা, আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আকিব হোসেন অনিক, ওয়ালাইকুম আসসালাম। তোমরা ভালো থাকো, সবাই ক্লাসটি মনোযোগ দিয়ে করো। এবং আমাদের আজকের পাঠ কি দেখে নাও। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য উৎপাদন ও মুনাফা নির্ধারণ। এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিভাবে ভারসাম্য উৎপাদন নির্ধারিত হয় এবং মুনাফা কিভাবে নির্ধারিত হয়, এটি আমরা আজকে পড়ব। এবং এটি পড়তে গিয়ে আমি একবার কিন্তু বললাম যে এখানে তোমাদের গড় ব্যয়, প্রান্তিক ব্যয়, গড় আয়, প্রান্তিক আয়, এই জিনিসগুলো খুবই দরকার। যাই হোক, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে আমরা আরেকবার একটু রিভাইজ করে নিই। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে এমন একটি বাজার যে বাজারে বহু সংখ্যক ক্রেতা, বহু সংখ্যক বিক্রেতা একটি সমজাতীয় পণ্য নিয়ে দর কষাকষি করে একটি নির্ধারিত দামে বেচাকেনা করে, তাকেই বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে এই সংজ্ঞা থেকেই আমরা এর মেইন 3টি বৈশিষ্ট্য আমরা আইডেন্টিফাই করতে পারি। একটি হচ্ছে বহু সংখ্যক ক্রেতা ও বিক্রেতা, আর দ্রব্যটি কেমন দ্রব্য নিয়ে বেচাকেনা করে? সমজাতীয় দ্রব্য, এবং এই জন্য এখানে এক দাম বিরাজ করে। আর এই দাম এক হওয়ায় এই বাজারের গড় আয় এবং প্রান্তিক আয়ও সমান থাকে, এবং গড় আয় এবং প্রান্তিক আয় রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল। এখন আমরা কিভাবে এই ভারসাম্য উৎপাদন বা উৎপাদনের পরিমাণ নির্ধারিত হয় এবং মুনাফা নির্ধারিত হয় সেই প্রসঙ্গে আমরা যাচ্ছি। এই ভারসাম্য উৎপাদন নির্ণয়ের কিছু শর্ত রয়েছে, যাকে আমরা বলি ভারসাম্যের শর্ত। এই ফার্মের ভারসাম্যের শর্ত, এখানে আরেকটি জিনিস আমি বলে নেই। ফার্ম শব্দটি যে ব্যবহার করছি, ফার্ম কাকে বলে? ফার্ম হচ্ছে একটি দ্রব্য উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানকে বলা হয় ফার্ম। আর এই একই দ্রব্য উৎপাদনকারী সকল ফার্ম মিলে কিন্তু হয় শিল্প। আমরা এখানে পড়ছি একটি ফার্মের ভারসাম্যের শর্ত। ভারসাম্যের শর্ত কি? দেখো, 1 নম্বর শর্ত প্রয়োজনীয় শর্ত। ভারসাম্য বিন্দুতে MR = MC হতে হবে। MR কি জিনিস মনে আছে? প্রান্তিক আয়।
প্রান্তিক আয় হলো অতিরিক্ত 1 একক বিক্রি করে তুমি যে অতিরিক্ত আয় পাবে সেটি হলো তোমার প্রান্তিক আয়। এবং প্রান্তিক ব্যয় বা এমসি মার্জিনাল কস্ট হলো সেই এককটি উৎপাদন করতে গিয়ে তা তোমার কত টাকা খরচ হয়েছে তাকে বলা হচ্ছে প্রান্তিক খরচ। তাহলে যেই এককের প্রান্তিক ব্যয় এবং উৎপাদন করতে গিয়ে যে ব্যয় হলো প্রান্তিক ব্যয় এবং বিক্রি করে যে আয় পাওয়া গেলো প্রান্তিক আয়, এই দুটি যেই উৎপাদনের ক্ষেত্রে যেই একক উৎপাদনের ক্ষেত্রে সমতা লাভ করবে সেখানেই হবে তোমার ভারসাম্য। তাহলে ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত, নেসেসারি কন্ডিশন হলো এমআর ইকুয়াল টু এমসি হবে। এরপরে 2 নম্বর শর্ত পর্যাপ্ত শর্ত। ভারসাম্য বিন্দুতে অর্থাৎ যেই এককটার বেলায় ভারসাম্য হবে সেই বিন্দুটাতে, আমরা চিত্রের বেলায় সাধারণত বিন্দু শব্দটা ব্যবহার করি আর উৎপাদনটার বেলায় একক ব্যবহার করি। তাহলে ভারসাম্য বিন্দুতে এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠবে। অর্থাৎ যেখানে ভারসাম্য হবে সেখানে এমসি রেখা আর এমআর রেখার অবস্থানটা কি, তারা তো সমতা লাভ করলো কিন্তু তারপরেও তারা কে কোন অবস্থান থেকে অগ্রসর হচ্ছে সেখানে বলতে হবে যে এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠবে। এটি হলো পর্যাপ্ত শর্ত। এরপরে আমরা কিছু অতিরিক্ত শর্ত দেখব। সেটি হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে একজন উৎপাদনকারী অস্বাভাবিক মুনাফারও সম্মুখীন হতে পারে। কখন অস্বাভাবিক মুনাফার সম্মুখীন হবে? যখন প্রাইস ইজ গ্রেটার দেন অ্যাভারেজ কস্ট, অর্থাৎ দাম গড় ব্যয়ের চেয়ে বেশি হবে। দাম কি হবে? গড় ব্যয়ের চেয়ে বেশি হবে। প্রাইস ইজ গ্রেটার দেন এসি। আর স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে হবে প্রাইস ইকুয়াল টু এসি, অর্থাৎ দাম এবং গড় ব্যয় সমান হলে আমরা সেখানে বলবো স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে। আচ্ছা, স্বাভাবিক মুনাফা কি অস্বাভাবিক মুনাফা কি আমরা একটু পরেই বুঝতে পারবো। এরপরে রয়েছে ক্ষতি স্বীকার করে উৎপাদনের ক্ষেত্রে কখন বা কিভাবে সে ভারসাম্যে পৌঁছে। সেটি হলো প্রাইস ইজ লেস দেন এসি ইজ গ্রেটার দেন এভিসি। প্রাইস ইজ লেস দেন এসি তার মানে উৎপাদনকারী বিক্রি করে যে দাম পাবে সেই দামটা হবে তার গড় ব্যয়ের চেয়ে বেশি, অর্থাৎ তার খরচের চাইতে খরচের চেয়ে কম হবে। দামটা যে সে পাবে সেই দামটা হবে তার গড় খরচের চেয়ে কম এবং সেটি হবে আবার গড় পরিবর্তনশীল ব্যয়ের চেয়ে বেশি। এভিসি, দেখো সেই 3য় অধ্যায়ের এভিসির কনসেপ্টও কিন্তু আজকে আমাদের কাজে লাগবে। এবং তাহলে আমরা এখন এক এক করে আমরা অগ্রসর হই, চিত্র আঁকি। তোমরা আমার চিত্র আঁকাটা দেখো আমি কিভাবে আঁকি, কোন রেখার পরে কোন রেখাটি আঁকি সেটি কিন্তু একটি শেখার জিনিস। এইটি যদি না ফলো করো তাহলে কিন্তু তোমার চিত্রটি সঠিক হবে না বা হওয়ার ক্ষেত্রে তোমার প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। প্রথমেই আমরা ওএক্স এবং ওয়াই অক্ষ আঁকব। ওএক্স অক্ষে আমরা কি ডিনোট করব? উৎপাদন এবং বিক্রয়। উৎপাদন এবং বিক্রয় দুটি জিনিস আমরা পরিমাপ করছি। এটা দিয়ে কেন এই দুটো জিনিস বলছি? তার কারণ হচ্ছে উৎপাদন করতে গেলে আমার যে ব্যয় লাগবে, এই জন্য আমরা ব্যয়গুলোকে আনবো। তো ব্যয় কখন লাগে? উৎপাদন করলে। আর বিক্রয় করে আমরা কি পাবো? আয় পাবো। তার মানে এখানে আমাদের আয় ব্যয় দুটোই আসবে। তাই আমরা লম্ব অক্ষে কী কী মাপবো? দেখো, প্রাইস অর্থাৎ সেই জিনিসটির দাম, এআর, এমআর, এসি, এমসি। প্রকৃতপক্ষে আমরা এই 5টি জিনিস মাপি। ঠিক আছে, এই 5টি জিনিস কিন্তু আমরা মাপি। আমরা সংক্ষেপে হয়তোবা শুধু লিখে রাখি আয় আর ব্যয়, সেটাও লিখি, কিন্তু আমি তোমাদেরকে শিখাই দিচ্ছি যে তোমার বোঝার জন্য বা তোমার জ্ঞানে এই জিনিসটি স্থায়ী হওয়ার জন্য আমি তোমাদেরকে বলে রাখছি
যেখানে আসলে আমরা 5টি জিনিস লম্বালম্বিভাবে পরিমাপ করি: প্রাইস, এআর, এমআর, এসি, এমসি। ঠিক আছে, এখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা কি শিখলাম? লাস্ট ক্লাসেই আমরা পড়েছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এআর এবং এমআর রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়। তাহলে আমরা এখানে লিখব যে এআর এবং এমআর এই যে ভূমি অক্ষের সমান্তরাল একটি রেখা। কেন এটি ভূমি অক্ষের সমান্তরাল হয়েছে? আমরা লাস্ট ক্লাসে পড়েছি যেহেতু দাম স্থির, সমজাতীয় দ্রব্য, তাই দাম স্থির, তাই এটি প্রতিটি একক বিক্রি করে আমি প্রান্তিক আয় পাচ্ছি একই পরিমাণ দামের সমান। আবার সবগুলো ইউনিট বিক্রি করে যেই মোট টাকা পেলাম সেটাকে বিক্রিত দ্রব্যের পরিমাণ দিয়ে ভাগ করে যে গড় আয় পেলাম সেটি হলো একই পরিমাণ, অর্থাৎ দামেরই সমান। তাহলে এই কারণে প্রাইস ইকুয়াল টু এআর ইকুয়াল টু এমআর, এটা কিন্তু বিক্রেতার দিক থেকে এটি আয় রেখা, আবার ক্রেতার দৃষ্টিকোণ থেকে কিন্তু এটি চাহিদা রেখা। কেন এটি চাহিদা রেখা? কারণ এই দামে একজন ক্রেতা যত ইচ্ছা তত কিনতে পারে, একজন বিক্রেতা যদি এই দামে যত ইচ্ছা তত বিক্রি করতে পারে, তার মানে হচ্ছে একজন ক্রেতাও এই দামে যত ইচ্ছা তত কিনতে পারে। তাই এটি ক্রেতার দৃষ্টিকোণ থেকে এটি চাহিদা রেখা, বিক্রেতার দৃষ্টিকোণ থেকে এটি দাম রেখা বা গড় আয় রেখা বা প্রান্তিক আয় রেখা। আমরা এই পর্যন্ত বুঝলাম। এখন আমরা আমাদের মুনাফা বের করতে গেলে কি লাগে? আয় আমরা পেলাম, তাহলে ব্যয় লাগবে, কারণ আয় থেকে ব্যয় বাদ দিয়েই হয় মুনাফা। সুতরাং আমরা আয় রেখা এঁকেছি, এখন আমরা ব্যয় রেখা আঁকবো। ব্যয় রেখা কি? এসি আঁকবো। যেহেতু আমরা বলেছি অস্বাভাবিক মুনাফা, আমরা প্রথম পয়েন্টটা এখন পড়ছি। আমরা পড়ছি প্রথম পয়েন্টটা অস্বাভাবিক মুনাফার ক্ষেত্রে ভারসাম্য। তাহলে এখানে আমাদের প্রাইস ইজ গ্রেটার দেন এসি দেখাতে হবে। এইটা যেহেতু আমাদের এখানেই আমাদের প্রাইস নির্ধারিত হচ্ছে, সুতরাং এই প্রাইস ইজ গ্রেটার দেন এসি, তার মানে এসি রেখা এই দাম রেখার নিচ দিয়ে যাবে। দিস ইজ এসি। তাহলে এই আমরা এসি রেখা আঁকলাম। এখন আমরা কি শিখেছি? এসি এমসির সম্পর্ক কেমন ছিল? এমসি রেখা এসি রেখাকে নিচ থেকে সর্বনিম্ন বিন্দু দিয়ে ছেদ করে উপরের দিকে উঠে। এই কথাগুলো মনে রাখতে হবে। এসি রেখার সর্বনিম্ন বিন্দু আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এসি রেখার সর্বনিম্ন বিন্দু কোথায়? এই জায়গাটায় হলো এসি এর সর্বনিম্ন বিন্দু। এবং সর্বনিম্ন বিন্দু বের করার নিয়ম কি? নিয়ম হচ্ছে যদি তুমি মনে মনে এসি রেখার কে টাচ করে একটা স্পর্শক আঁকো, তাহলে যেই বিন্দুটাতে টাচ করবে সেটিই হলো আসলে এসি এর সর্বনিম্ন বিন্দু। তাহলে আমরা তো আর সেই কাজটা করব না, চোখের আন্দাজে করে নিলাম। তাহলে এসি এর সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি রেখা যাবে। এই যে এমসি রেখা গেল। এই আমাদের প্রাথমিক আঁকাটা শেষ হলো। এখন আমরা প্রয়োজনীয় শর্ত কি শিখেছি? ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত এমআর ইকুয়াল টু এমসি হতে হবে। তাহলে আমাদের এইটা হলো এমআর রেখা, এই যে এমআর রেখা ভূমি অক্ষের সমান্তরাল, আর এই যে এমসি রেখা কোথায় ছেদ করেছে? এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটি হলো আমাদের ভারসাম্য বিন্দু। তাহলে আমরা এটির নাম দেই ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ই দিয়ে নাম দিলাম। এই ই বিন্দু থেকে এখন আমি নিচের দিকে অগ্রসর হলে একটি লম্ব যদি অঙ্কন করি, তাহলে আমি এখানে এম বিন্দুটি পেলাম। ওএক্স অক্ষে মিলবে এম বিন্দুতে। তাহলে এখন ই এম হলো আমার কি? প্রাইস এবং সব কিছু, প্রাইসও, ওপিও আমার প্রাইস, ই এমও আমার ভারসাম্য দাম। তাহলে এখন এই ই বিন্দু থেকে যাওয়ার পথে আমার সাথে এসির দেখা হয়েছে কোথায়? এই বিন্দুটিতে দেখা হয়েছে। আমরা একটু পরে আমরা এই বিন্দুটিও ব্যবহার করেও কাজ করব। আগে আমরা দেখে নেই যে আমাদের প্রফিট বের করার জন্য সূত্র কি? প্রফিটের সূত্র হলো পাই ইজ ইকুয়াল টু টিআর মাইনাস টিসি। টিআর মাইনাস টিসি, অর্থাৎ টিআর কি ছিল মনে আছে? প্রাইস ইন্টু কোয়ান্টিটি। আমরা টিআর, এআর, এমআর পড়েছি গত ক্লাসে। তাহলে টিআর হলো প্রাইস ইন্টু কোয়ান্টিটি, আর টিসি হলো এসি ইন্টু কোয়ান্টিটি, অর্থাৎ অ্যাভারেজ কস্ট ইন্টু কোয়ান্টিটি। একটি বানাতে কত খরচ পড়েছে ইন্টু কয়টা বানিয়েছি, তা হলো টিসি। তাহলে এখন আমরা এই চিত্র থেকে টিআর বের করতে পারি।
টিআর হলো প্রাইস ইন্টু কোয়ান্টিটি, তাহলে প্রাইস আমার কতটুকু, ওপি, ওপি হলো আমার প্রাইস, তাহলে আমি লিখব ওপি ইন্টু কোয়ান্টিটি হচ্ছে আমার ওএম, আমি ওএম পরিমাণ দ্রব্য উৎপাদন করেছি, তাহলে ওপি ইন্টু ওএম মাইনাস আমার টিসি জন্য আমার সূত্র কি, এসি ইন্টু কিউ। ঠিক আছে, আমি ইচ্ছা করলে সূত্রটা এখানে লিখেও রাখতে পারি, জায়গা একটু কম আছে, আমি সূত্রটা তোমাদের জন্য লিখে রাখছি যে প্রাইস ইন্টু কোয়ান্টিটি মাইনাস এসি ইন্টু কোয়ান্টিটি, এটি হলো তোমার সূত্র অনুযায়ী। এখন এই প্রাইস হলো ওপি এবং কোয়ান্টিটি হলো ওএম, তাহলে টিসির জন্য আমার এসি ইন্টু কিউ, এসি তাহলে এখন আমি এখান থেকে যাওয়ার পথে আমার দেখা হয়েছিল এসির সাথে এখানে, এই জন্য আমি এই বিন্দুটা আগে বের করে রেখেছিলাম। এখন এই বিন্দু থেকে আমি যদি আরেকটি লম্ব অঙ্কন করি, ঠিক আছে, তাহলে আমি নাম দিলাম টি, এখানে নাম দিলাম এইচ। ঠিক আছে, তাহলে তোমার এসি হলো কতটুকু ভারসাম্য এসি, টি এম হলো তোমার ভারসাম্য এসি, টি এম ইন্টু কোয়ান্টিটি কতটুকু, ও এম, তাহলে ও এম। তাহলে এখন আমরা এগুলোকে একটু ব্র্যাকেটের মধ্যে রাখলে ভালো দেখা যায়, তাহলে ওপি ইন্টু ও এম, ওপি ইন্টু ও এম, আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইজ ইকুয়াল টু কি, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বলার নিয়ম কি, সব সময় ঘড়ির কাঁটার উল্টা দিকে এন্টি ক্লকওয়াইজ আমাদের বলার নিয়ম। তাহলে আমরা বলবো ও এম ই পি, ওপি ইন্টু ও এম ইকুয়াল টু ও এম ই পি, আমরা মূলবিন্দু থেকে শুরু করি, তাহলে ও এম ই পি মাইনাস এখন আমার টিএম ইন্টু ওএম, টিএম ইন্টু ওএম, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এখানে কি হলো ও এম টি এইচ, ও এম টি এইচ, এই হলো আমাদের মোট ব্যয়। তাহলে ও এম ই পি মাইনাস ও এম টি এইচ ইজ ইকুয়াল টু এইচ টি ই পি, এইটুকু হলো আমাদের অস্বাভাবিক মুনাফা, এই এরিয়াটা। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পেলাম, প্রাইস ইজ গ্রেটার দেন এসি, এসি হলো আমাদের টিএম আর প্রাইস হলো আমাদের ইএম, তাহলে প্রাইস ইজ গ্রেটার দেন এসি, এটি হলো অতিরিক্ত শর্ত হিসাবে আমরা ব্যবহার করছি। তাহলে আমরা দেখলাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিভাবে একজন উৎপাদনকারী স্বল্পকালীন সময়ে অস্বাভাবিক মুনাফা অর্জন করে, যখন সে অস্বাভাবিক মুনাফা অর্জন করে তখন তার প্রাইস ইজ গ্রেটার দেন এসি হয়, এবং ভারসাম্যের দুটি শর্তই এখানে পালিত হয়েছে এই বিন্দুতে। হ্যাঁ, এই বিন্দুতে কি হয়েছে, এমআর ইকুয়াল টু এমসি, এই যে এমআর রেখা এবং এই যে এমসি রেখা গেল, তাই এই বিন্দুতে আমাদের ইকুইলিব্রিয়াম হয়েছে। এবং এটির পর্যাপ্ত শর্ত কি ছিল, যে এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে যাবে, এই যে এখানে দেখো নিচ থেকে ছেদ করেছে এমআর রেখাকে, নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠেছে। এই হলো আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালে একজন ফার্মের মানে একজন উৎপাদনকারী বা ফার্মের মালিক সে কী করতে পারে, সে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে এবং সে স্বল্পকালে স্বাভাবিক মুনাফাও অর্জন করতে পারে। আমরা সাধারণত স্বাভাবিক মুনাফা বলতে অর্থনীতিতে বুঝে থাকি প্রাইস ইকুয়াল টু এসি হলে, এই জন্য আমরা বলেছি এখানে স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে প্রাইস ইকুয়াল টু এসি। এখন আমরা এই খ নাম্বারের বিষয়টি দেখব। তাহলে আমরা এখন জিনিসটা মুছে নেই, আবার তোমাদের জন্য আঁকবো, আরেকবার আঁকবো আমি স্বাভাবিক মুনাফার চিত্র। ঠিক আছে, স্বাভাবিক মুনাফার বেলায় আমাদের কি হবে আমরা দেখলাম, প্রাইস ইকুয়াল টু এসি হবে, ও এক্স ও ওয়াই, এদিকে উৎপাদন এবং বিক্রয়, এদিকে আমাদের প্রাইস এআর এমআর এসি এমসি, পাঁচটি জিনিস মাপছি। আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এআর ইকুয়াল টু এএমআর ভূমি অক্ষের সমান্তরাল। এখন আমাদের স্বাভাবিক মুনাফার জন্য কি করতে হবে, প্রাইস ইকুয়াল টু এসি, তার মানে এসি রেখাটাকে এই প্রাইস লাইনের সাথে টাচ করে আমি আঁকবো। এখানে প্রাইস, এই যে আমি
এই যে টাচ করে আঁকলাম এসি, ঠিক আছে, এই যে টাচ করে আঁকলাম। এখন যেই টাচ করেছে যেই বিন্দুতে, সেই বিন্দু দিয়েই আমি এমসি রেখাটা পাস করব। এই যে এমসি রেখা পাস করালাম। তাহলে এটি আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট, কারণ আমরা বলেছি যে যে ভারসাম্য বিন্দুতে এম আর ইকুয়াল টু এমসি হতে হবে। এম আর রেখা আর এমসি রেখা ই বিন্দুতে ছেদ করেছে, সুতরাং এম আর ইকুয়াল টু এমসি হয়েছে ই বিন্দুতে। এরপরে ই বিন্দু থেকে আমি যদি নিচের দিকে অগ্রসর হই, তাহলে ও এম হলো আমার ভারসাম্য উৎপাদন। তাহলে ভারসাম্য দাম হলো ওপি, ভারসাম্য উৎপাদন হলো ও এম, এবং আমার ভারসাম্য এসি এখানে ই এম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আবারও এখানে মুনাফার পরিমাণ দেখব। মুনাফা হলো পাই ইকুয়াল টু টি আর মাইনাস টিসি, এবং এখানে প্রাইস ইন্টু কোয়ান্টিটি মাইনাস এসি ইন্টু কোয়ান্টিটি। তাহলে আমার এখানে টি আর কি, ওপি ইন্টু ওএম, এই যে ওপি ইন্টু ওএম। আবার টিসি কি, টিসি হলো এসি ইন্টু কিউ, তাহলে এসি কি, আমার তো আর এখানে টিএম নাই, এখন আমার ইএম, ইএম ইএম ইন্টু ওএম, তাহলে আলটিমেটলি ও এম ইপি, ও এম ইপি, ও এম ইপি ইজ ইকুয়াল টু ও এম ইপি মাইনাস ও এম ইপি ইকুয়াল টু কী হবে, 0, অর্থাৎ স্বাভাবিক মুনাফা। আয় আর ব্যয় সমান হলে অর্থনীতিতে তাকে স্বাভাবিক মুনাফা বলা হয়। তাহলে আমরা এখানেও 3টি শর্তই দেখলাম। ভারসাম্য বিন্দুতে এম আর ইকুয়াল টু এমসি হবে, হয়েছে এখানে এম আর এমসি ছেদ করেছে ই বিন্দুতে, আবার এমসি রেখা এম আর রেখাকে ই নিচ থেকে ছেদ করে উঠেছে, সুতরাং দ্বিতীয় শর্তও পালিত হয়েছে। এখন তৃতীয় শর্ত হলো প্রাইস ইকুয়াল টু এসি, অর্থাৎ এসি রেখা এই প্রাইস লাইনকে টাচ করেছে, সুতরাং ই বিন্দুতে তোমার 3টি শর্তই পালিত হয়েছে। এম আর ইকুয়াল টু এমসি হয়েছে, এমসি রেখা ই বিন্দু দিয়ে এম আর রেখাকে ছেদ করে নিচের থেকে উপরে উঠেছে, আবার ই বিন্দুতেই তোমার প্রাইস ইকুয়াল টু এসি ঘটেছে, সুতরাং এখানে তোমার স্বাভাবিক মুনাফা অর্জিত হলো। এখন আমরা যে জিনিসটি দেখব, 3 নাম্বার, ক্ষতি স্বীকার করে উৎপাদনের ক্ষেত্রে একজন উৎপাদনকারী কিভাবে ভারসাম্যে পৌঁছে। এটা কিন্তু একটু বোঝার জিনিস, ভালো করে দেখো। এখানে তোমার এবিসিকেও আমরা আনতেছি। এবিসি আমরা কোথায় দেখেছিলাম তোমাদের মনে পড়ে? এবিসি আমরা দেখেছি 3rd চ্যাপ্টারে। একটু খেয়াল করো কিভাবে আঁকছি। ও এক্স ও ওয়াই, এদিকে আমরা প্রাইস এ আর এম আর এসি এমসি। এখন আমরা আরেকটা জিনিস ঢুকালাম, এবিসি। এবিসিও লম্বালম্বিভাবে আঁকবো, আর এখানে আমরা উৎপাদন অবলিক বিক্রয়, ঠিক আছে। এখন আমরা এ আর ইকুয়াল টু এম আর, ভূমি অক্ষের সমান্তরাল পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, সেটি আঁকলাম। এবার আমার কি দেখো তো, প্রাইস ইজ লেস দেন এসি, তার মানে কি, প্রাইস ইজ লেস দেন এসি, তার মানে এটা প্রাইস লাইন, এখানে আমাদের প্রাইস, প্রাইস ইজ লেস দেন এসি, তার মানে কি, এসি উপরে, এসি ইজ গ্রেটার দেন প্রাইস। তাহলে আমরা এসি রেখাটা উপরে আঁকি, এই যে এসি রেখা আঁকলাম, দেখেছ। এখন আমরা এবিসিও আঁকবো। এখানে কি বলা হয়েছে, এসি ইজ গ্রেটার দেন এবিসি, তার মানে এসি এবিসির চেয়েও বড় হবে, আবার এসি প্রাইসের চেয়েও বড় হলো, ঠিক আছে। এখন আমরা এবিসি রেখাটাও এখানে আঁকি, এ ভি সি। তোমাদের মনে প্রশ্ন আসা স্বাভাবিক, আপা এবিসি কোত্থেকে পেলেন? এখন এবিসি কোত্থেকে পেলাম, একটু আমরা পিছনে যাই। তাহলে আমরা শিখেছিলাম এসএসি, শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভ, কস্ট ইজ ইকুয়াল টু এ এফ সি প্লাস
এভিসি, মনে পড়ে? এএফসি প্লাস এভিসি আমরা পড়েছিলাম। তাহলে এই এসি অর্থই হলো এসি দুইটি জিনিসের যোগফল। তাহলে এই যে এখানে দৈর্ঘ্য এসিটা, এই যে এসি আমরা লিখেছি, এই যে এখানে এসি এঁকেছি, এই দৈর্ঘ্যটার মধ্যে দুটি জিনিস রয়েছে। একটি হচ্ছে এএফসি অর্থাৎ অ্যাভারেজ ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট কোনগুলো? কারখানা, গৃহ, মেইন মেশিন, এগুলো। আর এভিসি হলো অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট, গড়ে পরিবর্তনশীল ব্যয়, কাঁচামালের খরচ, শ্রমিকের খরচ, বিদ্যুৎ বিল, এগুলো হলো ভ্যারিয়েবল কস্ট এবং এগুলোর গড়কে আমরা বলবো গড় পরিবর্তনীয় ব্যয়। তাহলে এখন আমরা এই এবিসি রেখাটা এই জন্য আঁকলাম। তাহলে বোঝা যাচ্ছে এই এতটুকু দৈর্ঘ্য হলো এবিসি, সুতরাং এই এসি আর এবিসির মাঝখানের দৈর্ঘ্যটা আসলে এএফসি। দেখো আবারও বলছি, এবিসি হলো এতটুকু আর এসির পুরো অংশটা হলো এএফসি প্লাস এবিসি। তাহলে এতটুকু যদি এবিসি হয় তাহলে বাকিটুকু হবে এএফসি। ঠিক আছে, ওটা আর আমরা এখানে উল্লেখ করছি না। আচ্ছা, তার মানে ফিক্সড কস্ট ওইটা। এখন আমরা এমসি রেখা আঁকবো। এমসি রেখা এই এবিসি এবং এসি দুজনকেই এসি এর সর্বনিম্ন বিন্দু দিয়ে ছেদ করবে, আবার এবিসি এর সর্বনিম্ন বিন্দু দিয়ে ছেদ করবে। সুতরাং আমরা এইভাবে করে জিনিসটাকে উঠায় নিয়ে যাব। হ্যাঁ, এটা হলো এমসি। দেখো এটা পুরোপুরি সর্বনিম্ন বিন্দু দিয়ে আসেনি, আমি আরেকবার একটু এসিটাকে একটু সর্বনিম্ন বিন্দু দেখানোর জন্য হলেও আমি এটাকে আরেকবার আঁকলাম এসি। ঠিক আছে, আচ্ছা এখন এটা হলো এসি, এটা এবিসি, আর এসি এর সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি যাবে, এসি এর সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি যাবে, এই শর্ত এখানে পালিত হয়েছে। আর ভারসাম্যের যে প্রয়োজনীয় শর্ত এমআর ইকুয়াল টু এমসি, এখানে এমআর রেখা এটা এমসি রেখা, তাহলে এমআর ইকুয়াল টু এমসি এখানে হয়েছে। সুতরাং এটি হলো ইকুইলিব্রিয়াম পয়েন্ট, আমাদের ভারসাম্য বিন্দু। এখন এই ভারসাম্য বিন্দু থেকে আমরা কি করি? উৎপাদন পাওয়ার জন্য, ভারসাম্য উৎপাদন পাওয়ার জন্য আমরা নিচের দিকে অগ্রসর হই। তাহলে এই ও এম পরিমাণ হলো আমাদের ভারসাম্য উৎপাদন। তাহলে আমরা এখন সেই সূত্রটা আবার লিখি যে পাই ইজ ইকুয়াল টু টিআর মাইনাস টিসি ইজ ইকুয়াল টু কী ছিল? প্রাইস ইন্টু কোয়ান্টিটি, আর টিসি ইকুয়াল টু কী ছিল? মাইনাস এসি ইন্টু কিউ। এখন আমাদের প্রাইস ইন্টু কোয়ান্টিটি হলো ওপি ইন্টু ওএম ইকুয়াল টু ওপি ইন্টু ওএম ইকুয়াল টু কী হবে? ওএম ই পি। এটুকু আমরা করে রাখলাম। এখন এসির জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? দেখো তো, আগে প্রথম চিত্রে আমরা দেখেছি এসি ছিল নিচে, আর তারপরেরটাতে আমরা দেখেছি এসি এই প্রাইস লাইনকে টাচ করেছে, আর এখন আমাদের এসি কোথায় চলে গেছে? প্রাইসের উপরে চলে গেছে, অর্থাৎ ব্যয়টা বেশি। আমি যা দাম পাই তার থেকে আমার গড় ব্যয় বেশি। ওই যে আমরা পড়ছি এখন কি, ক্ষতি স্বীকার করে উৎপাদনের ক্ষেত্রে কি ঘটনা ঘটে। তাহলে আমরা এখানে এসির জন্য কোথায় যাব? খুঁজতে খুঁজতে আমরা এসিকে পাবো এইখানে গিয়ে। ঠিক আছে, আসলে বোর্ডে পিছলাই যায়। এখানে গিয়ে আমরা এসির সাথে মিলিত হয়েছি। সুতরাং আমি যদি এখানে নাম দেই জি, তাহলে এই জি এম এই পুরো দৈর্ঘ্যটা হলো আমার এসি। তাহলে আমি এখন লিখে ফেলি জি এম ইন্টু ও এম, ও এম। ঠিক আছে, এটা লিখলাম। তাহলে এখান থেকে আমার ক্ষেত্রফল বের করতে হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল। জি কে নাম দিলাম। ঠিক আছে, তাহলে জি এম ইন্টু ও এম ইকুয়াল টু ও এম জি কে, ও এম জি কে, এই পুরোটা হচ্ছে আমার ব্যয়। ও এম জি কে। তাহলে এখন আমার লসটা কতটুকু? দেখো
OMEP হচ্ছে আমার আয়, আর আমার ব্যয় হচ্ছে OMGK। তাহলে এই KPEG এইটুকু হলো KPE, বা হ্যাঁ বলা যায় KPEG এইটুকু হলো আমার লস। ঠিক আছে, এই হলো আমার ক্ষতি। এখন দেখো যে KPEG এটুকু হলো লস। এখন তোমার এইভাবে বিভিন্নভাবে তোমার প্রশ্ন আসতে পারে, কিন্তু এখানে একটি প্রশ্ন উচ্চতর দক্ষতার জন্য খুব জরুরি। সেটি হলো যে একজন উৎপাদনকারী কতক্ষণ পর্যন্ত এই লস বিয়ার করেও বা বহন করেও উৎপাদন চালিয়ে যাবে। এটি একটি উচ্চতর দক্ষতার প্রশ্ন। এখানে আমাদের উত্তর হলো যে একজন উৎপাদনকারী যতক্ষণ পর্যন্ত এখানে সে দেখতে পাচ্ছে যে এই প্রাইস সে উঠাতে পারছে EM, তার মানে তার ভ্যারিয়েবল কস্ট আমি যদি এখানে লিখি F, তাহলে আমার ভ্যারিয়েবল কস্ট হলো FM আর আমার ফিক্সড কস্ট হলো FG। ভ্যারিয়েবল কস্ট কত? AVC। অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট হলো FM। আর আমার ফিক্সড কস্ট AFC কতটুকু দেখো? AFC হলো GF। আর আমার প্রাইস কতটুকু? হলো EM। তাহলে আমি একটি জিনিস বিক্রি করে পাচ্ছি EM পরিমাণ, সেই EM এর ভিতরে আমি কি কি পাচ্ছি একটু বোঝার চেষ্টা করো। আমি EM এর ভিতরে পাচ্ছি আমার ভ্যারিয়েবল কস্ট যেটা খরচ হয়েছিল, অর্থাৎ কাঁচামালের খরচ, শ্রমিকের খরচ, বিদ্যুৎ বিল, এইগুলোর খরচ আমার পুরোটাই উঠে আসছে আমার দামের ভিতরে। আর সাথে আরও কি আসছে? এই যে EF, এই EF অংশটা হলো আমার ফিক্সড কস্টের একটা অংশ। ফিক্সড কস্ট কিন্তু ছিল GF এর থেকে আমার EF পরিমাণ উঠে এসেছে প্রাইসের ভিতরে। অর্থাৎ আমি যে দ্রব্যমূল্য নির্ধারণ করেছি সেই দ্রব্যমূল্যের মধ্যে আমার ভ্যারিয়েবল কস্টও চলে এসেছে এবং ফিক্সড কস্টেরও একটা অংশ চলে এসেছে, অর্থাৎ আমি পেয়ে গেছি হাতে। সুতরাং আমার ফিক্সড কস্টের অল্প একটু অংশ যেটা পরিমাণ, GE পরিমাণ, এই অংশটুকু আমার উঠে আসতেছে না। এই অবস্থায় আমি উৎপাদন চালিয়ে যাব, বা একজন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ফার্মের উৎপাদনকারী সে চালিয়ে যাবে। সে চেষ্টা করবে যে তার ভ্যারিয়েবল কস্ট উঠে গিয়ে যদি ফিক্সড কস্টের বেশিরভাগ অংশ সে তুলে ফেলতে পারে তাহলে কিন্তু সে উৎপাদন চালিয়ে যাবে। যে হয়তোবা কিছুদিন পরে সে ভ্যারিয়েবল কস্ট পুরোটাই, ফিক্সড কস্টের পুরোটাই সে তুলে আনতে পারবে, তখন কিন্তু সে স্বাভাবিক মুনাফায় পরিণত হয়ে যেতে পারবে। এবং যদি গড় খরচ যদি আরও কমাতে পারে তাহলে তো সে তার লাভই হবে। সুতরাং উচ্চতর দক্ষতার এই প্রশ্নের উত্তরটি হচ্ছে যে একজন উৎপাদনকারী ভ্যারিয়েবল কস্টের সম্পূর্ণ অংশ এবং ফিক্সড কস্টের ম্যাক্সিমাম অংশ যদি সে তার দ্রব্যমূল্যের ভিতরে তুলে আনতে পারে তাহলে সে উৎপাদন চালিয়ে যাবে। অর্থাৎ তার উৎপাদন করলে এবং বিক্রি করলে তার ক্ষতির পরিমাণ কতটুকু? KPEG। আর যদি সে উৎপাদন বন্ধ করে দেয়, এখানে কিন্তু আরও একটি প্রশ্ন, এখানে যদি সে উৎপাদন বন্ধ করে দেয় তাহলে তার ক্ষতি কতটুকু? তার ক্ষতি হলো, দেখো তখন তার এই যে ফিক্সড কস্ট এই পুরোটাই তার ক্ষতি, এই পুরো অংশটাই তার ক্ষতিতে পরিণত হয়ে যাবে যদি সে উৎপাদন বন্ধ করে দেয়। তার মানে হলো তার ফিক্সড কস্ট, কারখানা গৃহ, মেইন মেশিন, মেন অ্যাপয়েন্টমেন্ট, এগুলো তো সে রাতারাতি পরিবর্তন করতে পারবে না, বন্ধ করে দিতে পারবে না। সুতরাং তখন তার ক্ষতিটা হয়ে যাবে এত বিশাল। সেই বৃহত্তর ক্ষতি কমানোর জন্য সে কি করে? কাজ চালিয়ে যায়। তার শুধু কোন অংশটা লাগবে না, শুধুমাত্র ভ্যারিয়েবল কস্টের অংশটা
তার লাগবে না, সে তো উৎপাদন না করলে তার পরিবর্তনশীল ব্যয় নাই, সে শ্রমিক ভাড়া করে না, সে কাঁচামাল কিনে না, সুতরাং ভেরিয়েবল কস্ট তার খরচ হচ্ছে না। কিন্তু ফিক্সড কস্ট যেগুলি সে করে ফেলেছিল সেইগুলো তো তার রয়ে গেছে বহাল তবিয়তে, সেই কারণে তার ফিক্সড ক্ষতিটা যে সেই ফিক্সড কস্টের ক্ষতিটা তার হবে। আর যদি সে উৎপাদন চালিয়ে যায় এবং বিক্রি করে তাহলে তার ক্ষতিটুকু হবে শুধু এই এতটুকু, আর উৎপাদন না করলে ক্ষতি হবে এতটুকু। ঠিক আছে, এখানেও তুমি একটা নাম দিতে পারো, এন একটা নাম দিয়ে দাও, তাইলেই তো হলো যে উৎপাদন করলে ক্ষতি হয় KPEG আর উৎপাদন না করলে ক্ষতি হয় KNFG। তাহলে ক্ষতি কমানোর উদ্দেশ্যে সে এটি করে থাকবে, উৎপাদন চালিয়ে যাবে। তাহলে আমরা এই জিনিসটি দেখলাম, তিনটি বিষয়। এখন তোমাদের যে প্রশ্ন আসে সেটি কিভাবে আসে? সাধারণত তোমাকে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে সংখ্যা দিয়ে দেয়, দিয়ে তারপরে বলে ধরো এখানে 5, এখানে 10, এখানে 15 দিল, তারপর তোমাকে বলল যে তোমার এখানে ক্ষতি কত। হ্যাঁ, উৎপাদন করলে ক্ষতি কত হবে, উৎপাদন না করলে ক্ষতি কত হবে। এখানে যদি তোমার একটা সংখ্যা দেয় তাহলে তুমি গুণ করে করে বের করে ফেলতে পারবা। আবার তোমাকে এইভাবেও প্রশ্ন দেয় যে তোমার এই এসি রেখাটি যদি ই বিন্দুতে স্পর্শ করে তাহলে উৎপাদনকারীর কী অবস্থা হবে? তখন তোমার উত্তর হবে উৎপাদনকারীর অবস্থা হবে সে স্বাভাবিক মুনাফা অর্জন করবে। ঠিক আছে, এইভাবে করে তোমার এসি রেখাকে উপরে নিচে করে, এসি রেখা যদি এআর রেখার উপরে যায় লস, এসি রেখা যদি এআর রেখাকে টাচ করে স্বাভাবিক মুনাফা, এসি রেখা যদি এআর রেখার নিচে অবস্থান করে অস্বাভাবিক মুনাফা। এই তিনটা জিনিস মাথায় রাখবে, তাহলেই তোমার জন্য ব্যাপারগুলো ইজি হয়ে যাবে। তো তোমাদের প্র্যাকটিস করার জন্য তোমাদের বইতে যে অনুশীলনীতে যে প্রশ্ন আছে সেগুলি তোমরা দেখবে। ঠিক আছে, আমি একটা প্রশ্ন আমি একটু দেখিয়ে দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটি একটি বিশাল জিনিস, এটি তোমরা অনেকবার পড়বে, তাহলে তোমাদের আস্তে আস্তে আইডিয়া ক্লিয়ার হবে। যেমন একটি অবজেক্টিভ আমি দেই, এটি এসেছে বরিশাল বোর্ড 2017-তে। তোমার চিত্র দিয়ে দিয়েছে এইভাবে যে এটি হলো AR = MR, AR = MR। ঠিক আছে, এখানে এসি রেখা টাচ করে এঁকেছে এসি এবং এখানে MC এঁকেছে। এখানে তোমার সংখ্যা দিয়ে দিয়েছে 10, 10 আর ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে অগ্রসর হয়ে তুমি এটা দিয়েছে 4 OX OY। তোমার প্রশ্ন হচ্ছে চিত্রানুযায়ী মোট আয় কত? তুমি খুবই ইজি, 4.40, এটি হলো তোমার মোট আয়। আবার বলেছে চিত্রে ই বিন্দুতে তোমার আয়তে দিয়েছে দাম = গড় আয়, মানে প্রাইস = AR। 2 নম্বরে দিয়েছে দাম = গড় ব্যয়, P = AC। 3 নম্বরে দিয়েছে গড় আয় = গড় ব্যয়, অর্থাৎ AC = MC। তাহলে এই তিনটির মধ্যে কোনটি সঠিক? এই চিত্রটার বেলায় কোনটি সঠিক? এখানে দেখো তোমার প্রাইস হলো 10, তোমার গড় আয় সেটিও 10, তোমার গড় ব্যয় সেটিও 10। ঠিক আছে, তাহলে এখানে প্রাইস = AR, এটাও সত্য, প্রাইস = AC, এটিও সত্য, এবং এখানে AC = MC হয়েছে, এটিও সত্য। তাহলে তোমার উত্তর কি হবে? 3টি, অর্থাৎ 1, 2 ও 3। ঠিক আছে, কতে তোমাকে 1 ও 2 দিবে, খতে তোমাকে 2 ও 3 দিবে, এরকম করে দিবে, কিন্তু তোমার 3টি উত্তরই রাইট। এটি একটি অবজেক্টিভ আমি দেখালাম, আরও অনেক এরকম আছে তোমাদের। আর একটা প্রশ্ন আমি দেখাই, টাইম অবশ্য শেষ প্রায়। তোমাদের ওই একইভাবে যে তোমাকে মানে এসি ও এমসি এর ভিত্তিতে গতে তোমার সব সময় আসবে মুনাফার পরিমাণ নির্ণয় করো, যেই চিত্রই দেওয়া থাকুক, অস্বাভাবিক হোক, স্বাভাবিক মুনাফার চিত্র দেখ অথবা ক্ষতির চিত্রই দেখ, তোমাকে গতে সবসময় দিবে যে ভারসাম্য মানে উৎপাদনের পরিমাণ এবং মুনাফার পরিমাণ নির্ণয় করো, এটি তোমাকে দিবে। আর উচ্চতর দক্ষতা দিয়ে গিয়ে তোমাকে সবসময় যদি স্বাভাবিক মুনাফার চিত্র দেয়
তাহলে বলবে এসি রেখাকে নিচে নিলে কি হবে, আবার বলতে পারে এসি রেখাকে উপরে উঠিয়ে দিলে কি হবে। এই দুইটা অপশনই তোমার যেটাই থাকুক তার অপোজিটটা দিয়ে দিয়ে তোমাকে উচ্চতর দক্ষতার প্রশ্ন বানায় দিবে। তোমরা এখানে কুমিল্লা বোর্ড 2017 এখানে তোমার ক্ষতির একটা চিত্র দিয়েছে, সংখ্যা শুধু, আমি তোমাকে ABCD দিয়ে দিয়েছি আর ওখানে তোমার সংখ্যা দিয়ে দিবে। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এই প্রশ্নগুলো ভালো করে বাসায় প্র্যাকটিস করবে। যদি কখনো কোনো সমস্যা হয় যোগাযোগ করার চেষ্টা করবে, তোমরা কমেন্টে লিখবে, আমি অবশ্যই তোমাদের কমেন্ট দেখব এবং উত্তর দিব। গত ক্লাসেও তোমাদের যার যা কমেন্ট ছিল আমি কিন্তু সবার উত্তর দিয়েছি। তো নেক্সট ক্লাস আমরা পড়ব ইনশাল্লাহ একচেটিয়া বাজারে কিভাবে ভারসাম্যে পৌঁছে এবং সেখানে মুনাফার পরিমাণ কিভাবে নির্ধারিত হয়। সেই পর্যন্ত আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।